Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with all India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 1 তো যৌন জনন সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্বন্ধে জানছিলাম, যেখানে কিছু ঘটনা অলরেডি আমরা জেনেছি। প্রধান যেটা সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হচ্ছে এই ফুল, তাই তো। দেন যে সমস্ত নিষেকের আগের যে সমস্ত ঘটনাগুলি রয়েছে, যার মধ্যে বিভিন্ন গ্যামেট গুলির সংশ্লেষের ঘটনা, তাদের পরিবহন, তাই তো। এবার মেল গ্যামেটোফাইট অর্থাৎ পোলেনটি যে রয়েছে, পরাগ রেণুটি যখন ওভারির পরাগরেণু যখন স্টিগমায় পৌঁছায়, তাই তো। পরাগরেণু যখন এই পিস্টিলে পৌঁছাচ্ছে, তারপর সেই পোলেন এবং পরাগ এবং গর্ভমুণ্ডের মধ্যে একটা ইন্টারাকশন হয়, এটা পোলেন পিস্টিল ইন্টারাকশন বলি আমরা, যেটা ডিসাইড করে যে আলটিমেটলি সেখানে এই পরাগরেণুটি বৃদ্ধি হবে কিনা। পরাগরেণু যদি বৃদ্ধি হয় তাহলে সেখানে পরাগনালী তৈরি হবে এবং আলটিমেটলি সেই পরাগনালী তৈরির মাধ্যমে সেখানে ফার্টিলাইজেশন বা নিষেক সম্পন্ন। তো আমরা এখানে মেনলি এটাকে কন্টিনিউ করব যে পোলেন পিস্টিল ইন্টারাকশন হয়ে গেল। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জরুরি হয়ে পড়ে সেটা হচ্ছে যে কিছু কিছু এমন মাধ্যম রয়েছে যেগুলির মাধ্যমে আমরা বিভিন্ন পোলেনকে পিস্টিলের জন্য কম্প্যাটিবল করে তুলতে পারতে পারি। কম্প্যাটিবল বলতে সঙ্গতিপূর্ণ, যেটাকে সেই পিস্টিল অ্যালাউ করবে যাতে সেই পোলেন বা সেই পরাগরেণুটি নিজেদের বৃদ্ধি করাতে পারে এবং নিষেক সম্পন্ন করতে পারে। ওকে, তো যখনই একটা কম্প্যাটিবল পলিনেশনের দরকার বা যখন একটা সঙ্গতিপূর্ণ পরাগ মিলনের কথা আসে, তখন পোলেন গ্রেন যেটি স্টিগমার উপর জার্মিনেট করছে, রাইট, সেই স্টিগমা থেকে শুরু করে পোলেন গ্রেন গুলি পোলেন টিউব তৈরি করে। পোলেন টিউব একটা পরাগ নালী তৈরি করে। দেখো এটা স্টিগমা রয়েছে, ঠিক আছে? এখানে পোলেনটি, এখান থেকে পরাগরেণু বেরিয়ে পরাগ নালী তৈরি করে, যেটা আলটিমেটলি পৌঁছাবে কোথায়? সেখানে এটি যে ডিম্বকগুলি রয়েছে সেখানে পৌঁছানো হচ্ছে টার্গেট। ওকে, তো আলটিমেটলি একে ওভারিতে বা এই গর্ভাশয় যেটি রয়েছে, সেই গর্ভাশয়ে পৌঁছে এখানে উপস্থিত ডিম্বক, তাই তো। আর এখানে পৌঁছানোতে সাহায্য করে কি, যে স্যানালজিড গুলো রয়েছে বা ডিম্বকের সঙ্গে যে সহকারী কোষগুলি থাকে, সেই সহকারী কোষগুলি ফিলিফর্ম অ্যাপারেটাসের মাধ্যমে কিছু কেমিক্যাল রিলিজ করে যেগুলি এই পোলেনকে অ্যাট্রাক্ট করে, বুঝলে। এবার কিছু কিছু উদ্ভিদ এরকম রয়েছে যাদের ক্ষেত্রে যে পোলেন গ্রেনটি রয়েছে বা পরাগ রেণুটি রয়েছে, সেটি টু সেলড কন্ডিশন, অর্থাৎ যখন দুটি কোষ অবস্থা থাকে। আমি অলরেডি বলেছিলাম পোলেনের মধ্যে তিন দশা হতে পারে। পোলেন গ্রেনটা দেখেছিল, এর মধ্যে দুটি কোষ ছিল, একটা ভ্যাজিটেটিভ কোষ, তো আর একটি জার্মিনেটিং, তাই তো। বা একটা ছিল যেটি অঙ্গজ কোষ বলতে পারো, আর একটি যেটি জন্ম সম্পন্ন কোষ। এবার কিছু কিছু কেস এরকম হয় যখন এই যে ভেজিটে সরি জার্মিনেটিংটা রয়েছে, জার্মিনেটিং কোষ সেলটা রয়েছে, এটি দুটি ভাগে ভাগ হতে পারে, তাই তো। করে সেটি থ্রি সেল স্টেজ কন্ডিশন তৈরি করতেই পারে। তো এখানে কনসেপ্টটা আসে যে এইদার টু শেড, তাই তো, দুই কোষীয় অবস্থাতেও ঝরে পড়তে পারে, আবার তিন কোষীয় অবস্থা হতে পারে। মোস্ট অফ দ্য কেস আমাদের দেখলাম 60% কেসেস ছিল টু সেল স্টেজ, আর 40% কেস এরকম ছিল যেখানে থ্রি সেল স্টেজ দেখা যাচ্ছে। ওকে, সেখানে থ্রি সেল স্টেজে এই জেনারেটিভ সেলগুলি বা যে সেলগুলি নতুন বা যে সেলগুলো আলটিমেটলি মেল গ্যামেট গুলি তৈরি করবে, সেই জেনারেটিভ সেলগুলো ডিভাইড হয়ে দুটি মেল গ্যামেট তৈরি করে। ওকে, কখন? যখন এই পোলেনের মধ্যে, যখন এই পোলেন গ্রেনটা বৃদ্ধি হচ্ছে, তখনই এই জার্মিনেটিং সেটটা ডিভাইড হয়ে এটি দুটি মেল গ্যামেট তৈরি করে, এই জেনারেটিভ সেলটি। ওকে, এবার তখন পোলেন টিউব এই দুটো মেল গ্যামেটকে, তাহলে দেখো একটা জিনিস মনে রাখা জরুরি, যে এই যে পরাগনালী রয়েছে, পরাগনালীর মধ্যে আগের দিকে কিন্তু এই মেল গ্যামেটটি আগে জেনারেটিভ সেলটা যায়, জেনারেটিভ সেলকে ফলো করে ভেজিটেটিভ সেল। তো সামটাইম কি হয় যে এটিতে ডিভিশন চলে আসতে পারে। ইট উইল কজ ভেজিটেটিভ সেল থাকবেই, তার সঙ্গে জেনারেটিভ সেলটা থেকে দুটি মেল গ্যামেটোফাইট তৈরি হতে পারে। এটা টু সেল কন্ডিশন, এটা থ্রি সেল কন্ডিশন। তো সবসময় মেল গ্যামেটটি আগে থাকবে, মেল গ্যামেটের পিছন পিছনে ভেজিটেটিভ সেলটি থাকে, যাতে সে নিউট্রিশনটা প্রোভাইড করতে পারে। এবার পোলেন টিউব আলটিমেটলি কি বললাম, পরাগনালীটি আলটিমেটলি ওভারিতে পৌঁছায়। ওভারিতে পৌঁছে এটি ওভিউলের মধ্যে প্রবেশ করে কিভাবে? মাইক্রোপাইল দিয়ে, বা যে ডিম্ব রন্ধ্রটি থাকে সেই ডিম্ব রন্ধ্রের মাধ্যমে এটি প্রবেশ করে। আর এটিতে সাহায্য করে কে? এটিতে সাহায্য করে ফিলিফর্ম অ্যাপারেটাস, যেগুলি কার কাছে ছিল? তাই না, ছিল সহকারী কোষগুলির কাছে, তাই তো।
বর্তমান যুগে বিভিন্ন গবেষণার মাধ্যমে এটাও প্রুফ হয়ে গেছে যে এই সাইনাসগুলো এমন কিছু কেমিক্যাল রিলিজ করে যেগুলো কেমোট্যাক্সিসের মাধ্যমে পলিনেশনকে পরাগনালী সৃষ্টিতে সাহায্য করে। এবার এই যত সমস্ত ইভেন্ট গুলি রয়েছে স্টার্টিং ফ্রম পোলেন ডিপোজিশন, হ্যাঁ, যখন থেকে শুরু করে পরাগরেণুগুলি যখন এখানে ডিপোজিট হলো সেখান থেকে শুরু করে যতক্ষণ ওভিউল অব্দি প্রবেশ করেছে, তাই তো ওভিউলে প্রবেশ করার পরে কি হয়েছে আলাদা ব্যাপার। পোলেন গ্রেনটা স্টিগমায় ল্যান্ড করলো, সেখান থেকে পরাগনালী তৈরি করার মাধ্যমে আলটিমেটলি ওভিউলে প্রবেশ করলো। এই পুরো ঘটনাটা কিসের অন্তর্ভুক্ত হয়? পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বা পরাগ গর্ভকোষের অন্তর্ভুক্ত। যেমনটা আগেও বলেছি, এটা একটা ডাইনামিক প্রসেস, এরকম নয় যে এটা একটা কন্টিনিউয়াস এবং ডাইনামিক প্রসেস, তাই তো। এটি গতিশীল একটা প্রক্রিয়া যেখানে পরাগরেণু শনাক্তকরণ প্রথমে হয়। সেই শনাক্তকরণের প্রভাবে এটি তখন সেই পরাগরেণুকে এই অ্যাকসেপ্ট করবে বা রিজেক্ট করবে, অর্থাৎ হয় এটি এর পরাগনালীর বৃদ্ধিকে সাহায্য করবে অথবা বৃদ্ধিতে বাধা দেবে। তো এই বুদ্ধিটাকে ইউজ করে বিভিন্ন ব্রিডাররা, বিভিন্ন উদ্ভিদ প্রজননকারীরা পরাগ গর্ভকোষে আন্তঃক্রিয়া পরিবর্তন ঘটিয়েছেন এবং এই পরিবর্তনের ঘটানোর মাধ্যমে তারা ইনকম্পেটেবল পলিনেশন, তাই তো, যেগুলি সাধারণত সম্ভব নয় সেই সমস্ত অসঙ্গতিপূর্ণ পরাগযোগে করেও কিছু কাঙ্ক্ষিত হাইব্রিড বা সংকরায়িত উদ্ভিদ আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। ওকে, এবার তোমরা কি করতে পারো, একটা কাচের মধ্যে এই সমস্ত লাইক মটর নিয়ে নাও একটা, বা ছোলা নিয়ে নিলে, তাই তো, উচ্ছে টুচ্ছে এগুলো একটা নিয়ে একটা কাছের স্লাইডের উপর রেখে যদি আহ সুগার সলিউবল একটা শর্করা জাতীয় মাধ্যম দিয়ে 10% শর্করা মাধ্যম এবং 15 থেকে 30 মিনিট পর যদি সেটাকে ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে সেখানে পোলেন গ্রেন গুলো থেকে পোলেন টিউব রিলিজ হয়েছে। ঠিক আছে, তো পরাগনালীর বৃদ্ধি তোমরা এভাবে লক্ষ্য করতে পারো মাইক্রোস্কোপ দিয়ে। ঠিক আছে, এবার প্লান্ট ব্রিডিং, এই যে ঘটনাটা, এটা তুমি যদি ভালো করে দেখো, বিভিন্ন ব্রিডাররা বা যারা প্রজনন সম্পন্ন করেন তাদেরকে ব্রিডার বলে, তাই তো। সেই ব্রিডাররা বিভিন্ন ডিফারেন্ট ডিসিজ, ভিন্ন ভিন্ন প্রজাতিগুলির মধ্যে, তাই তো, তারা সংমিশ্রণ ঘটিয়ে, যেটাকে বলে হাইব্রিডাইজেশন, তার মাধ্যমে কমার্শিয়ালি সুপেরিয়র মানে বাণিজ্যিক ভাবে অনেক উচ্চ গতিমান সম্পন্ন। যেমন কিছু খাবার রয়েছে যেগুলো বাণিজ্য অনেক খারাপ লোডের, আবার কিছু রয়েছে অনেক উচ্চ গতিমান। তো বাণিজ্যিক ভাবে অনেক উচ্চ গুণমান সম্পন্ন ভ্যারাইটি উৎপন্ন করার জন্য প্রজনন বিদ্যা, তাই তো, এখানে জরুরি পড়ে আর্টিফিশিয়াল হাইব্রিডাইজেশন বা কৃত্রিম সংকরায়ন। কৃত্রিম সংকরায়ন হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা পরাগযোগের জন্য কেবলমাত্র যে, দেখো, সাধারণত এতক্ষণ আমরা কি দেখছিলাম যে কোনো একটা পিস্টিল এসে সেই পোলেন গুলোই টার্মিনেট করছিল বা সেই পোলেন গুলো নিজের বৃদ্ধি করতে সক্ষম হচ্ছিল যাদের যারা কম্প্যাটিবল ছিল বা যারা সঙ্গতিপূর্ণ ছিল। এবার এই প্লান্ট ব্রিডাররা এই পোলেন পিস্টিল ইন্টারাকশন বা এই আন্তঃক্রিয়াটাকে ভালোভাবে বুঝে তারা বিভিন্ন অসঙ্গতিপূর্ণ পোলেন গুলো বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। তো এটা খুবই জরুরি যে only desired pollen grains are used for pollination and stigma is protected from contamination. এবার আমি যখন চাই সংকরায়ন করাতে, তো আমি কি চাইবো যে আমি যে পোলেনটা দিচ্ছি সেই পোলেন দিয়েই যেন পিস্টিলটি পিস্টিল তারই নিষেক হয়, রাইট। তো তার জন্য আমার কি জরুরি, তার জন্য এক হচ্ছে আমার এই নির্দিষ্ট পোলেন দিয়ে পলিনেশন করাতে হবে, দুই হচ্ছে অন্য কোনো পোলেন যাতে প্রবেশ না করতে পারে তার হাত থেকে বাঁচাতে হবে। দুটি ম্যাডাম, এই দুটিকে আমরা দুটি ভিন্ন প্রসেস রয়েছে, একটা হচ্ছে ইমাস্কুলেশন আর একটি ব্যাকিং। ইমাস্কুলেশন, দেখো মাস্কুলিন কথাটা সবসময় মেলদের জন্য ইউজ হয়, রাইট, মাস্কুলিন অঞ্চল। ইমাস্কুলেশন প্রক্রিয়ার মাধ্যমে, ইমাস্কুলেশনকে বাংলায় বলা হয় লাইক পুরুষত্ব যেটা রয়েছে সেটা সরিয়ে দেওয়া, তাই তো। তো কিভাবে পুরুষত্ব সরিয়ে দিতে পারো, তোমরা এভাবে বলতে পারো যে কিছু কিছু এরকম উদ্ভিদ রয়েছে যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার রয়েছে। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মিনস, দেখো, এর কাছে ওভারিও আছে, লাইক পিস্টিলও আছে, মতলব অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম দুটোই উপস্থিত। ওকে, এবার আমি যদি চাই যে আমি এই ফুলটিকে পিওর ফিমেল ফ্লাওয়ারে কনভার্ট করবো, প্রথমে এটি বাইসেক্সুয়াল ছিল, আমি এটিকে কনভার্ট করতে চাইছি ফিমেলে, কারণ আমি চাই না এখানে কোনো সেলফ পলিনেশন হোক। আর আমার যে ডিজায়ার ডিএনএ রয়েছে সেটা বাইরে থেকে আমি ডিজায়ার পোলেন আনতে করবো, রাইট। তো এর হাত থেকে বাঁচানোর জন্য সেখানে আমরা করি মাস্কুলেশন মানে মেল থেকে বাদ দিয়ে দাও, পুরুষত্ব ছড়িয়ে দাও। তাহলে ইমাস্কুলেশন প্রক্রিয়াতে আমরা কি করি, ইমাস্কুলেশন প্রক্রিয়ায় আমরা সেই অ্যান্থার গুলোকে, ফুলের কোন অবস্থায়, ফুল যখন একদম ছোট কচি
মুকুল অবস্থায় থাকে, সেই মুকুল অবস্থাতেই আমরা এদেরকে ফোরসেপস এর মাধ্যমে সরিয়ে দিই, ওকে, চিমটি দিয়ে। এবার এই যে ইমাস্কুলেটেড ফ্লাওয়ার গুলো হলো, বা যে ফ্লাওয়ার গুলি ইমাস্কুলেশন সম্পন্ন হয়ে গেছে, এবার সেই ফুলগুলিকে যদি দেখি, তাহলে সেই ফুলগুলি কমপ্লিটলি ফিমেল হয়ে গেল। এবার এটাও তো জরুরি নয় যে আমি ইমাস্কুলেট করে দিলাম, সেলফ পলিনেশন হচ্ছে না, বাট বাতাসের মাধ্যমে তো আরো কত পোলেন এখানে আসতে পারে, বা কোনো ইনসেক্ট দিয়ে আসতেই পারে। তো তার জন্য জরুরি এই ফিমেল প্লান্টটা তাকে তারপরে সেটাকে প্রোটেক্ট করে দেওয়া, যাতে বাইরে থেকে কোনো পোলেন এসে এটিকে ফার্টিলাইজ না করতে পারে। ওকে। তো সাধারণত একটা বাটার পেপার যেটাকে বলি, বাটার পেপার স্পেশাল টাইপের পেপার, ইউ নিড টু রিমেম্বার দিস টার্ম। বাটার পেপার এগুলির মাধ্যমে আমরা কন্টামিনেশন আটকাতে পারি, ঠিক আছে, যাতে অবাঞ্ছিত কোনো পোলেন, অবাঞ্ছিত কোনো পরাগরেণু এসে সেটি দূষিত না করে তোলে, ঠিক আছে। তো তাই যখন এটি এবার ধীরে ধীরে আমরা কতদিন এটাকে বাঁচিয়ে রাখবো, ব্যাগিং ততদিন সক্ষম হবো যতদিন না গর্ভমুণ্ড যেটি রয়েছে সেটি যতদিন না পর্যন্ত রিসেপটিভিটি পাচ্ছে, বা সেটি ততক্ষণ না ধারণে সক্ষম হচ্ছে। এবার যদি ধারণে সক্ষম হয়ে যায়, তখন আমি আমার যে চাহিদার পোলেন গুলি রয়েছে, চাহিদার পরাগরেণু গুলি রয়েছে, সেগুলিকে আমি কালেক্ট করব। কালেক্ট করে এই স্টিগমার উপরে, দেখো অ্যান্থার থেকে কালেক্ট করে সেগুলিকে স্টিগমার উপরে আবৃত করে দেওয়া হয়, তো একটু করে ছিটিয়ে দেওয়া হয়। ছিটিয়ে দেওয়া হলো, এবার ছিটিয়ে দেওয়ার পরে ফ্লাওয়ারটাকে আবার রিব্যাগিং করে দেওয়া হয়। কেন? তবে আবার তো চান্স রয়েছে অন্য একটা পোলেন এসে অ্যাটাক করতে পারে। আফটার আমি ছিটিয়ে দিলাম, আর আমি ছিটিয়ে দেওয়ার পর অন্য একটা পোলেন চলে এলো, দেখা গেলো সেটি যে পোলেন তৈরি করলো, তাই তো, সেটা হতে পারে। তো আমার ছিটিয়ে দেওয়ার পর আবার সেটিকে পুনরায় আবৃত করে দেওয়া হয়, এবং অপেক্ষা করা হয় যে নিচে সম্পন্ন হয় এবং ফল উৎপন্ন হয়। ওকে। এবার যদি অলরেডি আমার যে ফিমেল ফ্লাওয়ারটি রয়েছে, যে স্ত্রীলিঙ্গ ফুল, স্ত্রী জনিত উদ্ভিদটা রয়েছে, সেটি যদি অলরেডি এক লিঙ্গ ফুল হয়, তাহলে সেক্ষেত্রে আমি ইনভেস্টিগেশন করব। তখন আমরা কি করবো সেখানে, তখন আমরা এটা দেখবো যে গর্ভমণ্ডলটি যতক্ষণ না ধারণক্ষম হচ্ছে কাঙ্ক্ষিত পরাগ দিয়ে, তখন আমাদেরকে আলাদা করে কি করতে হয়? শুধু ব্যাগিং করতে হয়, ইমাস্কুলেশন দরকার পড়ে না, কারণ সেখানে মেল পার্টটা অলরেডি নেই। তো শুধু ব্যাগিং করে রাখি, যাতে বাইরে থেকে কিছু এসে এটাকে দূষিত না করে দেয়। তো সেটার জন্য ব্যাগিং করে দেওয়া হয়। আবার আমরা ডাস্টিং করে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম পরাগরেণুগুলিকে, তারপর আবার ডিব্যাগিং করে ওয়েট করা হয়, যাতে না ফ্রুটস তৈরি হচ্ছে বা ফলগুলো তৈরি। ওকে। নেক্সট হচ্ছে, তাহলে এতক্ষণ অব্দি আমরা ফার্টিলাইজেশন আগের ঘটনা সমূহকে ডিসকাস করছিলাম। কিভাবে পরাগরেণু তৈরি হলো, কিভাবে ডিম্বাণুর মধ্যে ডিম্বকলি তৈরি হলো। এবার যেটা জরুরি সেটা হচ্ছে কিভাবে পরাগ এবং এই ডিম্বাণুগুলির মধ্যে নিষেক সম্পন্ন। তো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যে নিষেকটি হয় সেটা বিশেষ প্রকৃতির, সেটি হচ্ছে এটিকে আমরা ডি নিষেক প্রক্রিয়া বলে থাকি। বৃদ্ধি পেল, বৃদ্ধি পেয়ে যে এখানে মেল গ্যামেট দুটি ছিল, সেই মেল গ্যামেট দুটি স্যানার্জিতে প্রথমে যে সহকারী কোষগুলি রয়েছে, প্রথমে সহকারী কোষগুলি সাইটোপ্লাজমের মধ্যে নির্গত হয়। সেখানে নির্গমন হওয়ার পর এর মধ্যে একটি মেল গ্যামেট, একটি, কারণ আমরা জানি এমব্রিও স্যাকটা কিরকম ছিল, এমব্রিও স্যাকে বলেছিলাম টোটাল গঠনটা যদি দেখি, এমব্রিও স্যাকের গঠনটা কিরকম ছিল, যেখানে অ্যান্টিপোডাল সেল তিনটি থাকবে, মাঝখানে সেন্ট্রাল সেল একটা, যা দুটি নিউক্লিয়াস, এবং তিনটি কোষ একসঙ্গে থাকে, একটা হচ্ছে ডিম্বক আর বাকি দুটি সহকারী কোষ। তো পরাগরেণুগুলি এসে এই সহকারী কোষগুলি সাইটোপ্লাজমের মধ্যে নির্গমন হয়। সেখানে এর মধ্যে একটি মেল গ্যামেট, একটি পুং গ্যামেট কি করবে, এক্স সেলের দিকে মুভ করে যায়, অর্থাৎ এর মধ্যে একটি কি করে, এর মধ্যে একটি ডিম্বকের দিকে মুভ করে, গিয়ে ডিম্বককে ফার্টিলাইজ করে দিচ্ছে। আর আরেকটি কি করছে, আরেকটি চলে যায় সেন্ট্রাল নিউক্লিয়াসের মধ্যে। দেখো আবারও বোঝাচ্ছি, এটা রয়েছে এমব্রিও স্যাক বা ভ্রূণথলি, যেটা ফিমেল গ্যামেটোফাইট আলটিমেটলি, এবং পোলেন থেকে মেল গ্যামেটগুলো রিলিজ হয়। এখানে সাইনোচিট গুলি রয়েছে, সাইনোজিট গুলির মধ্যে এই মেল গ্যামেট গুলো রিলিজ হলো, দুটি মেল গ্যামেট। আর একটি মেল গ্যামেট এটাকে বড় করে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো মেল গ্যামেট গুলো রিলিজ হয়েছে, দুদিকে না, একদিকে দুটি রিলিজ হয়েছে। এর মধ্যে একটি কি করবে, একটি এর মধ্যে গিয়ে এই ডিম্বককে ফার্টিলাইজ করে। তাহলে একটা ফিমেল গ্যামেট, একটা মেল গ্যামেট, এন এন। তাহলে এটা কি হচ্ছে, সিমিলার টাইপের দুটো একই রকম গ্যামেট যেহেতু ফিউশন হচ্ছে, তাই এটাকে বলে সিনগ্যামি। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, সিনগ্যামি। সেটা হচ্ছে একটি মেল গ্যামেট পুরুষ স্ত্রী গ্যামেটের দিকে পৌঁছালো, এবং আলটিমেটলি সেখানে সিনগ্যামি সম্পন্ন হয়। সিনগ্যামি হলে এন এন মিলে তৈরি হচ্ছে টু এন, টু এন একটি জাইগোট তৈরি করে।
তৈরি হয়ে গেল জাইগোট। আর আরেকটি মেল গ্যামেট কি করে, আরেকটি পুং গ্যামেট হচ্ছে পোলার নিউক্লিয়াসের দিকে যায়, যেগুলি সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষের কাছে যে দুটি পোলার নিউক্লিয়াস ছিল, তাহলে আরেকটি কোথায় গেল, আরেকটি এখানে চলে যাবে, গিয়ে অলরেডি N+N ছিল, তার সঙ্গে আরেকটা এন, এখানে কি তৈরি হবে, 3N বা ট্রিপ্লয়েড সেল তৈরি হয় একটা। তো আলটিমেটলি কি হচ্ছে, এটি গিয়ে কেন্দ্রীয় কোষের নিউক্লিয়াস গুলির সঙ্গে একসঙ্গে ফিউজ হয়ে গিয়ে সেখানে কি তৈরি করে, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাথমিক ষষ্ঠ নিউক্লিয়াস। ক্লিয়ার? এটাকে পিএনও বলে আমরা অনেক সময়। ওকে, এবার যেহেতু এর কাছে তিনটি নিউক্লিয়াস একসাথে ফিউজ হয়, তাই এটিকে আমরা অনেক সময় ট্রিপল ফিউশনও বলে থাকি, কারণ তিনটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে মিলন হয়েছে। তাহলে যেখানে দেখছো দুটি ঘটনা ঘটছে, দুটি ফার্টিলাইজেশন হচ্ছে। এই দেখো, এক হচ্ছে দুটি গ্যামেট একসাথে ফিউজ হচ্ছে, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, যেটা সিনগ্যামি। আরেকটা হচ্ছে ট্রিপল ফিউশন, যেখানে তিনটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসে ফিউশন হচ্ছে, পিএন তৈরি করছে এটা, বা প্রাথমিক ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করছে। তো দুবার ফার্টিলাইজেশন হয় বলেই এই ধরনের নিষেকটিকে আমরা বলি ডাবল ফার্টিলাইজেশন অর বা দ্বিনিষেক। ক্লিয়ার? এবার এই যে ফিচারটা দ্বিনিষেক ঘটনাটা, এটা শুধুমাত্র এবং শুধুমাত্র সপুষ্পক উদ্ভিদেই দেখা যায়, তাই এটা খুবই জরুরি। ওকে, এবার এই যে কেন্দ্রীয় কোষটি ছিল, কেন্দ্রীয় কোষের নিউক্লিয়াস তো পেন্ডেন্টের প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস হয়ে গেল, ঠিক আছে। আর সেন্ট্রাল সেলটাকে আমরা কি বলবো, তাই দেখো, পোলার নিউক্লিয়াই গুলো যে ছিল, পোলার নিউক্লিয়াই গুলো প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস হয়ে গেল। আর যে কেন্দ্রীয় কোষটি ছিল, কেন্দ্রীয় কোষটিকে তখন আমরা বলি প্রাইমারি এন্ডোস্পার্মিক সেল বা প্রাথমিক ষষ্ঠ কোষ। Clear? এবং এটি পরবর্তীকালে যখন বীজের বিকাশ শুরু হয়ে যায়, তখন সেখান থেকে দেখো এই পিইসি, দেখো দুটি কোষ তৈরি হয়েছে ডাবল ফার্টিলাইজেশন, এক জাইগোট আর একটি হচ্ছে পিএন। তাহলে এখানে দেখো, এভাবে যদি এটা যদি ছিল ভ্রূণথলি, তো এখান থেকে কি তৈরি হলো, আলটিমেটলি এখান থেকে তৈরি হলো একটা পুরো, অ্যান্টিপোডাল কোষগুলি নিজে নিজে ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, এগুলি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। এখানে তার একটি 3N যুক্ত প্রাইমারি এন্ডোস্পার্ম, আর সাইনাসিড গুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, এখানে শুধুমাত্র জাইগোট থাকে। তাহলে এই পিইসি থেকে প্রাইমারি এন্ডোস্পার্মিক সেল যেটা ছিল, যেটা প্রাথমিক শস্য কোষ ছিল, সেটি পরবর্তী বৃদ্ধি পেয়ে এন্ডোস্পার্ম তৈরি করে বা শস্য তৈরি করে, আর জাইগোটটি তৈরি করে হচ্ছে সিড। সিড না, সিড তো পুরো ঘটনাটা, জাইগোট থেকে তৈরি হবে এমব্রিও বা ভ্রূণ। এই জন্য তার নাম ভ্রূণথলি, কারণ এর থেকে ভ্রূণ উৎপন্ন হচ্ছে। Okay? তাহলে শস্যটির কাজ কি, বা এন্ডোস্পার্মের কাজ কি? এন্ডোস্পার্ম হচ্ছে এই যে শস্য ভ্রূণটি যেটি বৃদ্ধি পাচ্ছে, সেই ভ্রূণ যখন বৃদ্ধি পাবে, তখন তার মধ্যে বিভিন্ন মেটাবলিজম গুলি ঘটনা ঘটবে, বিভিন্ন ধরনের বৃদ্ধি, বিভিন্ন ধরনের মাইটোসিস প্রক্রিয়াগুলি, প্রোটিনের মেটাবলিজম, অন্য সমস্ত মেটাবলিজম গুলি, ডিএনএ রেপ্লিকেশন, তার জন্য প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন। আর সেই শক্তিটা আসবে থেকে, সেই শক্তিটা আসে এই এন্ডোস্পার্ম বা শস্য বীজ। Clear? চলো, তাহলে বোঝা গেল আলটিমেটলি এখানে যেগুলো ঘটনা ব্যাখ্যা করা আছে, এগুলো সব ফার্টিলাইজেশন সাইটগুলি কিভাবে দেখো। আলটিমেটলি অ্যান্টিপোডাল কোষগুলি ধ্বংস হয়ে গেছে, এখানে স্পেনাজিড গুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে জায়গায় ডিম্বক ছিল সেটি তৈরি হয়ে গেল জাইগোটে, আর কেন্দ্রীয় কোষটি তৈরি হয়ে গেল প্রাইমারি এন্ডোস্পার্ম সেল বা প্রাথমিক শস্য কোষটি। তো এবার আলটিমেটলি এই এমব্রিও জাইগোটটি কিভাবে ধীরে ধীরে একটা পরিণত ভ্রূণে পরিণত হবে, সেটা হচ্ছে পরবর্তী প্রসেস। তাহলে নিষেক সম্পন্ন হয়ে গেল, নিষেকের পরবর্তী ঘটনাগুলি এবার কার মধ্যে আসে, এটা আমরা আলাদা একটা শিরোনামে পড়বো, সেটা হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, অর্থাৎ নিষেকের পরবর্তী ঘটনাসমূহ। এবার যখন ঘটনা আসবে, তার সঙ্গে রিলেটেড বিভিন্ন গঠন সমূহ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো সেখানে প্রধান যে সমস্ত জিনিসগুলি আসবে, আমরা জানি যে ফার্টিলাইজেশনের প্রভাবে বা নিষেকের প্রভাবে দুটি প্রোডাক্ট বা দুটি পদার্থ আমরা পেয়েছি। এক হচ্ছে জাইগোট, দুই হচ্ছে প্রাথমিক শস্য নিউক্লিয়াস, প্রাথমিক শস্য কোষ। প্রাথমিক শস্য কোষ থেকে আলটিমেটলি শস্য বা এন্ডোস্পার্ম তৈরি হবে, আর জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ। ওকে, এবার দিনশেকের পরে যে পদ্ধতিতে ধীরে ধীরে প্রাথমিক শস্য কোষ থেকে শস্য তৈরি হওয়া এবং জাইগোট গুলি থেকে এমব্রিও বা ভ্রূণের বৃদ্ধি বিকাশ, এবং তার সঙ্গে সঙ্গে গর্ভাশয় থেকে কিভাবে যে ওভিউলটা ছিল, তো
ওভিউলটি কনভার্ট হয়ে যাবে সিডে, আর ওভারি কনভার্ট হয়ে যায় ফ্রুটে। তো বাইরে যে গর্ভাশয় রয়েছে, গর্ভাশয়টি ফলে পরিণত হবে, আর যে ডিম্বকটি ছিল সেটি পরিণত হবে কিসে? বীজে। এই ঘটনাটাই এবার আমরা জানবো এখানে। তো প্রথম আমরা চলো শস্য সম্পর্কে বা এন্ডোস্পার্ম সম্বন্ধে বোঝার চেষ্টা করি। এন্ডোস্পার্ম তৈরি হলো করতে বোঝা গেছে ডাবল ফার্টিলাইজেশনের ট্রিপল ফিউশনের মাধ্যমে, বা যখন পোলার নিউক্লিয়াস গুলি একটি মেল গ্যামেট দিয়ে ফার্টিলাইজ হয়ে যায় বা একটি মেল গ্যামেট দিয়ে নিষেক সম্পন্ন হয়, তখন সেখানে তৈরি হয় পোলার এন্ডোস্পার্মিক সেল বা সরি প্রাইমারি এন্ডোস্পার্মিক সেল বা প্রাথমিক শস্য কোষ। সেই প্রাথমিক শস্য কোষগুলি যখন ধীরে ধীরে বীজের বিকাশ শুরু হয়, সেই বীজের বিকাশের সঙ্গে সঙ্গে একই সঙ্গে এটি নিজেও শস্যে পরিণত হয়। এবার শস্যে পরিণত হওয়ার প্রধান কারণটি কি, এটা জানা জরুরি। তো সেখানে জেনে রাখো যে দেখো, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট প্রেসিডস দ্য এমব্রিও ডেভেলপমেন্ট, অর্থাৎ ভ্রূণের বৃদ্ধির আগে শস্যের বৃদ্ধি হয়। কেন? দেখো, সাপোজ তুমি চাইছো যে কোনো একটা জায়গায় আহ কিছু কিছু বৃদ্ধি করাতে। সাপোজ আহ তুমি চাইছো যে একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হোক, তো তার জন্য তোমাকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে। তো এই নিউট্রিশন গুলো আসবে কোত্থেকে? যদি এই এন্ডোস্পার্মটা বা শস্য যদি পরিণত না হয়, তাহলে কোষগুলি তো নিজে থেকে দুটি কোষ তৈরি করতে পারবে না বা বিভাজন সম্পন্ন হতে পারবে না। তো সেখানে সব থেকে জরুরি হয়ে পড়ে যে এন্ডোস্পার্ম বা শস্যগুলি, সেখান থেকে যে পুষ্টিগুলো আসছে, সেই পুষ্টিগুলো এই কোষগুলি গ্রহণ করে এরা দুটি কোষ তৈরি করে। এই এন্ডোস্পার্মিক কোষগুলো ওই জন্যই এরা এমব্রিওর আগে নিজেদের বিকাশ পরিণত সম্পূর্ণ আবার নিজেরা পরিণত সম্পূর্ণরূপে হয়ে যায়। এবার প্রাথমিক শস্যকোষ যেটি ছিল সেটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এটি একটি ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম টিস্যু তৈরি করে। কারণ যেহেতু এর মধ্যে 3N রয়েছে, বা 3N এর কোষগুলো যদি সবাই মাইটোসিস সম্পন্ন করে, তাহলে প্রত্যেকটা কোষেই তো 3N সম্পন্ন হবে। তাহলে পুরো যে একটা কোষের গুচ্ছ তৈরি হবে, একগুচ্ছ কলা তৈরি হবে, এন্ডোস্পার্মিক কলা বলতে পারো বা শস্যল কলা, এই সমস্ত শস্যল কলাগুলির প্লয়েডই কত হবে? ট্রিপ্লয়েড। রাইট? এবার দেখো, দ্য সেলস অফ দিস টিস্যু আর ফিল্ড ইজ ম্যাটেরিয়াল। তাহলে এবার আলটিমেটলি যে ডিম্বকের ভিতরে পুরো এই যে শস্য কোষগুলি রয়েছে, এগুলিতে প্রচুর পরিমাণে পুষ্টি সম্পূর্ণ থাকে, যাতে এই যে বীজ ভ্রূণটি যখন বৃদ্ধি হবে, যেন ভ্রূণ পরিপূর্ণভাবে নিউট্রিশন পায় বা পরিপূর্ণভাবে যাতে পুষ্টি সম্পন্ন হয়। মোস্ট কমন টাইপ এন্ডোস্পার্মে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যখন এই পলিস্পার্ম লাইক এন্ডোস্পার্ম তৈরি হচ্ছে বা শস্য বৃদ্ধি হয়, তখন এই শস্যল কোষগুলি ফ্রি নিউক্লিয়ার ডিভিশন দেখা যায় এদের মধ্যে। অর্থাৎ যেখানে পিএন অর্থাৎ যে প্রাথমিক শস্য কোষগুলি রয়েছে, সেই প্রাথমিক কোষগুলি থেকে প্রথমে আগেই সাইটোপ্লাজম ডিভাইড হয় না, আগে নিউক্লিয়াস ডিভাইড হয়। তুমি যদি ভাবো, যদি কোষের মধ্যে আগে নিউক্লিয়াস তৈরি হয়ে যায়, তাহলে একই কোষে একাধিক নিউক্লিয়াস তৈরি হবে, এবার আবার ডিফারেন্ট মাইটোসিস করবে, আবার মাইটোসিস করবে, তো এরকম অনেকগুলি কোষ একই কোষে থাকবে। তো এই জন্য অনেকগুলি ফ্রি নিউক্লিয়াস যেটা, কারণ নিউক্লিয়াস গুলি তৈরি হচ্ছে কিন্তু কোনো সাইটোপ্লাজম তৈরি হচ্ছে না। তো এই দশাটিকে বলা হয় এন্ডোস্পার্মের ডেভেলপমেন্টের বা শস্য বৃদ্ধির কোন দশা? এটিকে বলা হয় ফ্রি নিউক্লিয়ার দশা বা মুক্ত নিউক্লিয়াস যুক্ত শস্য এগুলি। এবং ধীরে ধীরে কোষ প্রাচীর বৃদ্ধি শুরু হয়ে যায় এবং এন্ডোস্পার্ম গুলি ধীরে ধীরে সেলুলার হয়ে যায় বা শস্যগুলি ধীরে ধীরে কোষীয় গঠনযুক্ত সম্পন্ন হয়। তো তাহলে কি হচ্ছে, কোষীয় গঠন সম্পন্ন হওয়ার ফলে এই যে ফ্রি নিউক্লিয়ার বা মুক্ত নিউক্লিয়ার যুক্ত শস্যগুলি ছিল, এগুলি এবার কোষে পরিণত হয়ে গেল। তাহলে প্রথমে ছিল ফ্রি নিউক্লিয়ার, তাহলে নিউক্লিয়ার থেকে পরবর্তীতে কনভার্ট হলো সেলুলার। এবার আমি এতগুলো ডেভেলপমেন্ট স্টেজ বলছি, ডেভেলপমেন্ট কেন জরুরি? তোমরা যখন বিভিন্ন ফলগুলি দেখো, সেই ফলগুলোর মধ্যে অবশ্যই এন্ডোস্পার্ম বা শস্য রয়েছে। এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি কখনো কোকোনাট ওয়াটার দেখেছো বা নারকেলের জল যেটা, সেই নারকেলের জলটা তাহলে এন্ডোস্পার্মিক ডেভেলপমেন্টের কোন দশা? এটি হচ্ছে শস্য বৃদ্ধির সেই ফ্রি নিউক্লিয়ার দশা, যেখানে শুধুমাত্র নিউক্লিয়াস গুলির বিভাজন হয়েছে, সাইটোপ্লাজমের বিভাজন সম্পন্ন হয়। ক্লিয়ার? ওকে। আর এই নারকেলের জলের বাইরের দিকে দেখো, ভিতরে থাকলো জল, আর বাইরের দিকে যে কার্নেলটা তৈরি হচ্ছে, বুঝতে পারছো? বাইরের দিকে যে সাদা শ্বাসটি রয়েছে, তো সেই সাদা শ্বাস অংশটা হচ্ছে সেলুলার বা কোষীয় শস্য। ঠিক আছে? এবার এন্ডোস্পার্ম গুলি বা এই যে শস্যগুলি রয়েছে, এগুলি এরকম হতে পারে যখন বীজ বৃদ্ধি হচ্ছে, সম্পূর্ণরূপে শস্যটাকে ওরা
বৃদ্ধির সময় কনজিউম করে নেবে বা ওরা সম্পূর্ণরূপে সেটাকে উম, ব্যবহার করতে পারে। বা এরকম হতে পারে যে সম্পূর্ণ ব্যবহার না করে কিছু পরিমাণ পরিণত বীজের মধ্যেও থাকবে। উদাহরণ হচ্ছে ক্যাস্টর এবং কোকোনাট, তাই তো? অর্থাৎ রেডি এবং নারকেল দিয়ে দেখো, সেক্ষেত্রে এরকম দেখা যায়। অন্যদিকে মটর, বাদাম, বিন, এদের ক্ষেত্রে সম্পূর্ণরূপে এরা শস্যটিকে ব্যবহার করে ফেলে। কিন্তু রেডি বা কোকোনাট গুলো যদি দেখো পুরোপুরি ভাবে সম্পূর্ণভাবে বৃদ্ধি পাওয়ার পরেও কিছু না কিছু এন্ডোস্পার্ম থেকেই যায়। সেই এন্ডোস্পার্ম গুলো কোথায় ব্যবহৃত হয়? সেই এন্ডোস্পার্ম গুলো পরবর্তীতে বীজের বৃদ্ধিতে দেখো, ভ্রূণের বৃদ্ধিতে না হলে তখন যখন সিডের জার্মিনেশন হবে বা বীজের অঙ্কুরোদ্গম হবে, তখন সেটাকে এরা ব্যবহার করতে পারে। ওকে। তো তোমরা যদি একটা রেডি মটর, বিন বা বাদামের কোনো বীজ থাকে, সেটাকে ফাটিয়ে রাখো, তোমরা সেখানে শস্য দেখতে পাবে খুব সহজেই। ওকে। কিন্তু সেটা তোমরা গম, ধান এগুলোতে যদি দেখো, সেখানে কিন্তু খুঁজে পাবে না। ওকে, চলো এবার আমরা এমব্রিও সম্বন্ধে বা ভ্রূণের সম্বন্ধে দেখে আমরা প্রথমে বললাম শস্য আগে বৃদ্ধি পায়, তারপরে ভ্রূণের বৃদ্ধি পায়। এবার ভ্রূণের বৃদ্ধির শস্য উপযুক্ত হয়ে গেল, তাহলে উপযুক্ত পরিমাণ পরিপুষ্টি মানে পুষ্টি সেখানে রয়েছে, সেই পুষ্টিগুলিকে এরা ব্যবহার করে এরা নিজেদের বৃদ্ধি সম্পন্ন করতে পারবে। রাইট? ওকে। এই ভ্রূণগুলি বৃদ্ধি কিভাবে সম্পন্ন হয়? ভ্রূণ থলিতে আমরা দেখেছিলাম মাইক্রোপাইলার এন্ডের দিকে ডিম্বকগুলি তৈরি হয়েছিল, আর প্রতিপাদ কোষগুলি ছিল তার অপোজিটে, যেগুলি ধীরে ধীরে ফার্টিলাইজেশনের সময় বিলুপ্ত হয়ে গেছে। আর সেন্ট্রাল সেলে কি হয়েছে? এখানে তৈরি হয়েছে শস্য বা এন্ডোস্পার্ম। এমব্রিও ডেভেলপমেন্ট আছে। এবার বেশিরভাগ যে জাইগোট গুলি রয়েছে, তারা সাধারণত কখন বৃদ্ধি শুরু হয়ে যায়? যখন একটু পরিমাণ এন্ডোস্পার্ম বা একটু পরিমাণ শস্য তৈরি হয়ে যাওয়ার পরেই, নির্দিষ্ট পরিমাণ একটা শস্য তৈরি হওয়ার পরেই বেশিরভাগ জাইগোটের মধ্যে বিভাজন শুরু হয়ে যায়। এবং এই অ্যাডাপ্টেশনটা এবার এই অভিযোজনটা কেন জরুরি? এই অভিযোজনটা এই জন্য জরুরি কারণ যাতে থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট, যতক্ষণ এরা বৃদ্ধি পাচ্ছে বা এদের পরিস্ফুরণ, একটু পরিমাণ শস্য তৈরি হয়ে গেলেই সেই শস্য তৈরির সঙ্গে সঙ্গে ভ্রূণের ডেভেলপমেন্ট বা এমব্রিও ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। ওকে। এবার এখানে আরেকটা জিনিস জরুরি হয়ে পড়ে যে প্রথমের দিকে যে ভ্রূণের দশাগুলি ছিল, তো আর্লি স্টেজ, যেটা একদম প্রাথমিক দশাগুলিতে সাধারণত এরা মনোকটিলেডন হোক বা ডাইকটিলেডন হোক, একবীজপত্রী আমরা জানি যে সপুষ্পক বা অ্যাঞ্জিওস্পার্ম গুলো দু প্রকারের হয়, বা এর মধ্যে দুটি গ্রুপ রয়েছে, সেগুলো হচ্ছে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। তো এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে প্রাথমিক দশাগুলি দুজনের মধ্যেই একই রকম। কোথায় পার্থক্য আসে? পার্থক্য আসে পরবর্তী সময়ের পর্যায়ক্রমে যে পরবর্তী দশাগুলি আসে, সেই দশাগুলিতে দেখা যায় পরিবর্তন। যেমন জাইগোট থেকে প্রথমে তৈরি হবে একটি প্রাথমিক এমব্রিও বা আদি ভ্রূণ দশা বা প্রো এমব্রিও বলতে পারি। ধীরে ধীরে সে আদি এমব্রিও দশাটি থেকে তৈরি হয় একটি গোলাকার নিউক্লিয়াস দশা। তারপরে তৈরি হয় একটা হার্ট শেপ, হৃৎপিণ্ডের মতো যদি এরকম হার্ট শেপ দেখা যায়, একটা হৃৎপিণ্ড আকৃতির, এবং আলটিমেটলি পরিণত একটি ভ্রূণ। তো এই দশা বুঝতে পারছো, জাইগোট থেকে প্রথমে একটা আদি ভ্রূণ দশা, ভ্রূণ দশা থেকে গোলাকার দশা, গোলাকার দশা থেকে হৃৎপিণ্ড আকারের, সেখান থেকে পরিণত একটি দ্বিবীজপত্রী। যদি আমরা এখানে প্রধানত দুভাবে দুটোই ডিসকাস করব, একটা ডাইকটেরও ডিসকাস করব, একটি মনোকটও ডিসকাস করব। তো দ্বিবীজপত্রী এমব্রিওদের ক্ষেত্রে এখানে যদি উদাহরণ হিসেবে দেখো, প্রথমে প্রথমে যদি জিজ্ঞেস করা হয় ফটো বেস কোশ্চেন, এটা ডায়াগ্রাম বেস কোশ্চেন জিজ্ঞেস করা থাকলে এখান থেকে কোশ্চেন দিতে পারে। দেখতে পাচ্ছ ভ্রূণ দশাগুলির মধ্যে এখানে কিছু কোষ দেখানো হয়েছে, যারা এরকম একগুচ্ছ কোষ রয়েছে গলার এখানে, একে সাসপেন্সার বলে, কারণ এটা সাসপেন্স করে রাখছে। দেখো, এটা আলাদা করে এন্ডোস্পার্মটিকে আলাদা করে সাসপেন্ড করে রাখছে, আর এমব্রিওটা আলাদাভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, যাদেরকে সাসপেন্সার কোষগুলি বলছি। এবার একটা পরিণত দ্বিবীজপত্রী ভ্রূণটিকে ভালো করে লক্ষ্য করো। এখানে রয়েছে দ্বিবীজপত্রী ভ্রূণ, এর মধ্যে কি কি গঠনগুলি রয়েছে? এক, আমরা দেখতে পাচ্ছি যে একটি এমব্রিওনাল অ্যাক্সিস থাকে বা ভ্রূণাক্ষ থাকে একটি। দেন ভ্রূণাক্ষের সঙ্গে সঙ্গে আর দুটি থাকে, যে পত্রগুলি রয়েছে, তাদের বীজপত্র, বীজপত্র একটি বীজ রয়েছে যার, একটি বীজপত্র রয়েছে যার। দ্বিবীজপত্রী, দুটি বীজপত্রী। তো ডাইকটিলিডন গুলি দ্বিবীজপত্রী, তাহলে এদের ক্ষেত্রে সাধারণত কি থাকে? দেখো, এটা এমব্রিওনাল অ্যাক্সিস, এমব্রিওনাল অ্যাক্সিস এর সঙ্গে দুটি বীজপত্র জুড়ে রয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা বীজপত্র, এখানে একটা বীজপত্র। এবার এইটা সাপোজ এমব্রিওনাল অ্যাক্সিস, এখানে একটি বীজপত্র জুড়ে রয়েছে, এখানে একটি বীজপত্র জুড়ে রয়েছে। এই বীজপত্র জুড়ে যে আর যে পয়েন্টটা এর অ্যাটাচ হয়েছে, তার
উপরের অংশটিকে আমরা কি বলবো? তার উপরে যদি কোনো একটা পার্ট থাকে, তাহলে সেই পার্টটাকে আমরা বলবো বীজপত্রের উপরের অংশ, তাহলে এপিকোটাইল। ওকে, বা সেই অংশটিকে আমরা বলতে পারি বীজপত্রের অধিক, তাহলে বীজপত্র অধিকাণ্ড, বীজপত্র অধিকাণ্ড। আর বীজপত্রের নিচের অংশ যেটি রয়েছে, তাই তো, তাহলে বীজপত্রের উপর অংশটা এপিকোটাইল বা বীজপ্রতিকাণ্ড, যেটাকে আমরা ভ্রূণ মুকুলও বলে থাকি, যেটা পরবর্তীকালে কাণ্ডের শীর্ষদেশটা তৈরি করবে, তাই তো। আর নিচের অংশ যেটা দেখতে পাচ্ছ, সেটিকে আমরা বলি হাইপোকোটাইল বা বীজপত্রের নিচে রয়েছে, তাই কোটাইলের নিচে, কিন্তু হাইপোকোটাইল অধাকাণ্ড, অধিকাণ্ড আর নিচে কাণ্ড। সেখানে বেলনাকার একটা পুরো পার্ট থাকে, দেখো এরকম বেলনাকার একটা অংশ রয়েছে, যেটিতে আলটিমেটলি এর অগ্রভাগটা কি তৈরি করে, রেডিকাল বা মূলের অগ্র, যেটাকে বলে আমরা মূলাগ্র। এটি থেকে আলটিমেটলি রুট তৈরি হবে বা মূলের অগ্রভাগটি তৈরি হবে। সেই জন্য এখানে রয়েছে রুট ক্যাপ বা মূলের যে অগ্রতে যে মূলত্রটি থাকে, সেটি এখানে, এটা আছে। তাহলে এটা হচ্ছে আইডিয়াল একটা টিপিক্যাল ডাইকটিলেডন বা দ্বিবীজপত্রী ভ্রূণ, যেখানে দুটি কটিলেডন দুটি বীজপত্র রয়েছে, এপিকোটাল বীজপত্র অধিকাংশ রয়েছে, অধিকাণ্ড রয়েছে, আর একটা নিচের দিকে হাইপোকোটাল অংশ রয়েছে। এবার রুটের যে টিপ অংশ রয়েছে, মূলের যে একদম অগ্রভাগটি রয়েছে, সেটি প্রধানত মূলত্র দিয়ে আবৃত। এবার যদি তার সঙ্গে সঙ্গে কম্পেয়ার করে আমরা যদি সাদৃশ্য দেখে একবীজপত্রী ক্ষেত্রে দেখতে যাই, তো সেই একবীজপত্রী ভ্রূণগুলির ক্ষেত্রে এদের ক্ষেত্রে শুধুমাত্র একটি বীজপত্র থাকবে। ওকে, এবং গ্রাস ফ্যামিলিতে, যেটা একটা এক ধরনের মনোকট, তো আমরা প্রথমত এখানে ঘাস জাতীয় সমস্ত উদ্ভিদগুলো দেখবো। এবার ঘাস জাতীয় উদ্ভিদগুলোর ক্ষেত্রে যদি দেখি, সেখানেও এটি দেখো, এখানে একটা বীজপত্র রয়েছে, এই বীজপত্রটি অনেক বড় বীজপত্র থাকে, যেটাকে আমরা স্কুটেলাম বলে থাকি। তো বৃহৎ ভারী একটা অংশ রয়েছে, প্রধান একটা বীজপত্র থাকে, সেটা হচ্ছে স্কুটেলাম। আরেকটা রয়েছে, দেখো এই অংশটাও বীজপত্রের, এই বছর বৃদ্ধি পায়নি, সেটাকে আমরা এপিব্লাস্ট বলি, এপিব্লাস্ট। ওকে, আর তার সঙ্গে সঙ্গে তাহলে একদিকে, তাই তো, ভ্রূণাক্ষের একদিকে রয়েছে স্কুটেলাম, আর এর ঠিক নিচের অংশের দিকে, অর্থাৎ ভ্রূণাক্ষ যে রয়েছে, ভ্রূণাক্ষরের নিচের অংশে যদি দেখো, তো নিচের অংশে দিকে কি রয়েছে, রেডিকাল বা মূলের অগ্র অংশ, মূলাগ্র, এবং সেটিকে কভার করছে কি, রুট ক্যাপ বা মূলত্রগুলি। মূলত্রকে কভার করার জন্য কি রয়েছে, একটা বিশেষ ধরনের পর্দা রয়েছে, সেই পর্দাটিকে আমরা বলি কোলেরাইজা। তাহলে একটি বিশেষ অবিভাজিত একটা পর্দা থাকে, যেটাকে আমরা বলি কোলেরাইজা বা ভ্রূণ মূল আবরণী। ভ্রূণ মূলকে কভার করছে, রেডিকেল কভার করছে, তাই একে বলা হয় ভ্রূণ মূল আবরণী। উপরের দিকে, উপরের অংশে কি থাকবে, ভ্রূণাক্ষের উপরের দিকে থাকবে হচ্ছে, যেখানে স্কুটলাম যুক্ত হয়েছে তার উপরের দিকে যদি দেখো, তাহলে সেই অংশটা ভ্রূণ মুকুলের উপরের অংশ, সরি, মানে বীজপত্রের উপরের অংশ, সেই অংশটাকে আমরা বলি কোলেও, সরি, সেই অংশটাকে আমরা বলি শুট অ্যাপেক্স, বা সেই অংশটাকে আমরা বিট অফ শীর্ষ অংশ বলি। সেই এপিকোটাইল বা বীজপত্রাদি কাণ্ডটা, সেই অংশতে প্রধানত এক ধরনের বিশেষ কোষীয় উপাবৃদ্ধি দেখা যায়, তাই তো, যেগুলি পাতা, কিছু কিছু পাতা তৈরি করে, ছোট ছোট পাতা তৈরি করে। এই ফাঁপা পত্রজ গঠনগুলো বেঁচে থাকে, এবং এই ফাঁপা পত্রজ গঠনটাকে আমরা কি বলি, ভ্রূণ মুকুল আবরণী বা কোলিওপ্টাইল। বোঝা গেছে? চলো, এবার আসছি সিড বা বীজের, বীজের মধ্যে, বীজ করতে তৈরি হচ্ছে, বীজ হচ্ছে পুরো ওই ডিম্বকটি, যার মধ্যে ভ্রূণও রয়েছে, এন্ডোস্পার্ম দুটি রয়েছে, তাই তো, আর এই বীজটা রয়েছে বাইরে ফলের মধ্যে। তো এবার আমরা এটা বোঝার চেষ্টা করবো যে বীজ কিভাবে বৃদ্ধি পায়, বা বীজগুলির মধ্যে বিভিন্ন ধরনের, আমরা জানি অনেক ধরনের বীজ হয়, তাই তো, ফল এবং বীজের বিভিন্ন ধরনের ভ্যারাইটি বা অনেক ভেরিয়েশন রয়েছে, তো। এবং এই সিডটাই হচ্ছে আলটিমেটলি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননের প্রধান এবং সর্বশেষ বস্তু। ফাইনাল প্রোডাক্ট, আলটিমেট প্রোডাক্ট হচ্ছে সিড। এই সিডটাই যেখানে যেখানে যাবে, আলটিমেটলি আমরা যখন কোনো উদ্ভিদ, তুমি যদি দেখো যারা কৃষি কাজে ব্যবহার করেন, তারা আলটিমেটলি কি ইউজ করেন, যখন সবাই কি বাড়িতে পরাগায়ন সম্পন্ন করেন না, আলটিমেটলি বাজারে বীজ কিনতে পাওয়া যায়, যে বীজটা আছে আমরা বাড়িতে পুঁতে দিই, সেখান থেকে গাছ তৈরি হয়। তো সর্বশেষ এবং বস্তুটি হচ্ছে এই বীজ, যেখান থেকে জীবন শুরু হতে বলতে পারো, আবার এখানে জীবনটা শেষ হচ্ছে। ওকে, এবার এটিকে অনেক সময় আমরা বলতে পারি একটা পরিপক্ক বা নিষেক সম্পন্ন ডিম্বক, দ্য ফার্টিলাইজড ওভিউল। ওকে, এবার বীজগুলো কোথায় তৈরি হয়, বীজগুলো গঠিত হয় ফলের ঠিক অভ্যন্তর। ওকে,
এবার সিড বা বীজের মধ্যে কি কি অংশ থাকে? বীজের মধ্যে থাকে সবার বাইরে হচ্ছে বীজ, সিড কোর বা বীজ ত্বক একটি থাকে। দেন সেখানে থাকে ভ্রূণের সঙ্গে যুক্ত বীজপত্রগুলি এবং একটা পুরো ভ্রূণাক্ষ। ওকে, তাহলে এই বীজপত্রগুলি, ভ্রূণের যে বীজপত্রগুলি রয়েছে, এগুলি খুবই সাধারণ কিছু অংশ, তাই তো? খুব সরল গঠন বিশিষ্ট হয় এবং এরা খাদ্য বস্তুগুলিকে সঞ্চয় করে রাখে। তাই সাধারণত এরা খুবই ঠিক, অনেক পুরু এবং স্ফীত প্রকৃতির হয়। ম্যাচিওর সিড যেগুলি রয়েছে, অর্থাৎ যে পরিণত বীজগুলি রয়েছে, সেগুলি হয়তো সস্যল হতেও পারে, অসস্যল হতে পারে। অ্যালবুমিনাস ও নন অ্যালবুমিনাস কি? অ্যালবুমিনাস, নন অ্যালবুমিনাস মানে যাদের মধ্যে একটুও শস্যের অংশ নেই, সেখানে বলছি অশস্যল। সমস্ত যতগুলি এন্ডোস্পার্ম ছিল সমস্ত শস্যকে ভ্রূণ যখন বৃদ্ধি হচ্ছিল তখন সেটা ব্যবহার করা হয়ে গেছে। ওকে, আর কিছু রয়েছে যারা শস্যল প্রকৃতির, অর্থাৎ যাদের মধ্যে শস্য এখনো অব্দি রয়েছে, মানে পুরোপুরি শস্যটিকে ব্যবহার করতে পারেনি ভ্রূণ যখন ভ্রূণ বৃদ্ধি পাচ্ছিল। ঠিক আছে, এরকম অসস্যল প্রকৃতির উদাহরণ হচ্ছে মটর, বাদাম, এগুলি। আর অ্যালবুমিনাস প্রকৃতির, অর্থাৎ এক্স অ্যালবুমিনাস বলতে পারো, যেখানে এন্ডোস্পার্মের শস্যের কিছু না কিছু একটা অংশ থেকে যায়, পুরোপুরি ব্যবহৃত হয় না। সেখানে কি কি আছে? গম, ভুট্টা, বার্লি, রেরি, এগুলি। ওকে, এখানে আরেকটা জিনিসও জানা জরুরি হয়ে পড়ে যে দেখো, কিছু কিছু সময় এরকম হয়, কিছু কিছু এরকম উদ্ভিদ রয়েছে। আমরা জানি ডিম্বকের অংশটা কিরকম ছিল, ডিম্বকের বাইরের দিকে ছিল আবরণীগুলি, তারপরে ছিল কিছু নিউসেলাস কোষ, তার ভিতরে ছিল হচ্ছে ম্যাক্রোস্পোর মাদারসেল, তাই তো? যেগুলো থেকে আলটিমেটলি ম্যাক্রোস্পোর বা সেগুলো তৈরি হয়েছে। তো এই নিউসেলাস কোষগুলি, কিছু কিছু সময় রয়েছে যে এই নিউসেলাস কোষগুলি হয়তো ডেভেলপমেন্টের সময় বা যখন বৃদ্ধি হচ্ছে, তখন কখনো, বেশিরভাগ সময় নিউসেলাসের কাছে, নিউসেলাসের কোষ হচ্ছে ম্যাক্রোস্পার মাদারসেল যেগুলি রয়েছে, বা যেগুলি ম্যাক্রোস্পার মাতৃকোষ রয়েছে, সেগুলি বৃদ্ধির সময় বা সেগুলি যখন বিভাজন হবে, তখন যে উপযুক্ত পরিমাণ নিউট্রিশন বা পুষ্টি দরকার সেটি প্রোভাইড করা। তো বেশিরভাগ সময় নিউসেলাস কোষগুলি যখন একটা পরিণত বীজ দিতে যায়, পরিণত ডিম্বক দিতে যায়, সেখানে থাকে না। বাট কিছু কিছু দশা এরকম রয়েছে যেখানে এরা থাকতেও পারে। সেই দশায় যখন এই নিউসেলাস গুলি বীজের মধ্যে উপস্থিত থাকে, তখন সেই দশাটিকে আমরা বলি, এই ভ্রূণ পোষক গুলিকে আমরা বলতে পারি, তাহলে স্থায়ী যে ভ্রূণ পোষক গুলি রয়েছে, নিউক্লিয়াস বা ভ্রূণ পোষক কোষগুলিকে, এদেরকে আমরা বলি পেরিস্পার্ম। পেরিস্পার্ম কাদের কাদের থাকে? কিছু কিছু, যেমন হচ্ছে ব্ল্যাক পেপার, অর্থাৎ গোলমরিচ, বিট, এই সমস্ত কিছু কিছু বীজের। ওকে, আর অলরেডি আমরা জানো যে ওভিউলের বাইরের দিকে যে ইন্টেগুমেন্ট গুলি ছিল বা যে আবরণী গুলি ছিল, ডিম্ব ত্বক যেগুলি ছিল, সেগুলি পরবর্তীতে, যেটা ওভিউলের ডিম আবরণ ইন্টেগুমেন্ট ছিল, সেগুলো কিসে কনভার্ট হয়ে যাবে? সেগুলো হয়ে যাবে বীজের ত্বকে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? সেগুলোই ধীরে ধীরে বীজের ত্বকে পরিণত হয়ে যায়। আর আমি বলেছিলাম মাইক্রোপাইলার একটা এন্ড থাকে, তো এই দেখো এখানে একটা মাইক্রোপাইলার এন্ড থাকে বা ডিম্বরন্ধ্র থাকে, যেখান দিয়ে আলটিমেটলি পোলেন, পরাগরেণু নালী প্রবেশ করে এবং পুংগ্যামেটকে প্রবেশ করায়, রাইট? তো সেই মাইক্রোপাইলার এন্ডটা যদি তুমি বীজের ক্ষেত্রে দেখো, তো বীজের মধ্যে একটা ছোট রন্ধ্র থাকে বা ডিম্বরন্ধ্র বলতে পারো। এবার এই মাইক্রোপাইলার এন্ডটা থাকার লাভ কি? বা এই যে বীজের মধ্যে একটা ছোট ত্বক, একটা ছোট রন্ধ্র থাকছে, বীজ রন্ধ্র যেটা পরে পরিণত হয়, সেই বীজ রন্ধ্রের কাজ কি? এটি প্রধানত অক্সিজেন বা জল, যখন বীজের অঙ্কুরিতগম হবে, যে বীজের অঙ্কুরিতগমের সঙ্গে যে প্রয়োজনীয় পরিমাণ, এখানে দেখতে পাচ্ছ বীজতত্ত্ব, এই যে মাইক্রোবায়াল, তো সেটির মাধ্যমে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন বা বায়ু এবং জল এগুলি প্রবেশে সাহায্য করে। তো ধীরে ধীরে যখন বীজ পরিণত হতে শুরু করে, এর মধ্যে উপস্থিত জলের পরিমাণ কমে যায় এবং বীজটি পরিণত হয় কিসে? অপেক্ষাকৃত একটা শুষ্ক এবং শুষ্ক ধরনের। তো বীজের মধ্যে জলটা ধীরে ধীরে বেরিয়ে যায়। জল কেন বেরিয়ে যায়? কারণ জল যখন থাকবে, তাহলে তখন সেই জলের সঙ্গে মেটাবলিজম, এই সমস্ত প্রক্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি ব্যবহৃত হবে, কিন্তু বীজ তখন আর শক্তি ব্যয় করতে চায় না। তো এর মধ্যে উপস্থিত যতগুলি জল রয়েছে, এই সমস্ত জলগুলিকে এটি সাধারণত বিভিন্ন ভাবে সঞ্চয় করে দেয় বা বিভিন্ন ধরনের ভাবে হ্রাস পায় এবং আলটিমেটলি খুবই অপেক্ষাকৃত 10 থেকে 15% অতটা সম্পন্ন শুষ্ক প্রকৃতির হয়ে পড়ে। তো সাধারণত ভ্রূণ কোথায় প্রবেশ করছে? একটি সাধারণত বিপাক প্রক্রিয়া হ্রাস করে একটা ইনঅ্যাক্টিভ দশায় চলে যায়, যেটাকে আমরা বলি ডরম্যান্সি বা সুপ্ত দশা। সুপ্ত দশা কতদিন এটা থাকবে? যতদিন না পরিমাণ, যতদিন না পর্যন্ত একটা অনুকূল পরিবেশ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যেখানে আর্দ্রতা থাকবে, অক্সিজেন থাকবে, উষ্ণতা থাকবে,
যতদিন এরকম একটা পরিবেশ পাইবে না ততদিন অনুকূল পরিবেশ যখন থাকবে, ততদিন এদের অঙ্কুরন হবে না। একটা অনুকূল পরিবেশ পেলে তখন এরা অটোমেটিক্যালি নিজেদের অঙ্কুরোদ্গম শুরু করবে। ওকে, এবার তাহলে ডিম্বকটি পরিণত হয়ে গেল বীজে। আর বাইরে ডিম্বকের বাইরে কি ছিল, গর্ভাশয়, সরি মানে, তাই তো, গর্ভাশয় কিসে পরিণত হবে, ফ্রুট বা ফলে, ফলের মধ্যে তো বীজ থাকে, রাইট? এবার এরকম হয় যে কিছু কিছু সময় গর্ভাশয়ের যে আবরণীটি রয়েছে, গর্ভাশয়ের যে প্রাচীরটি রয়েছে সেটা ফলের প্রাচীর তৈরি করে, সেটা আমরা বলি পেরিকার্প। তুমি যদি ফলের গঠন আকার দেখো, ফলের মধ্যে কিছু দশা থাকে, সেগুলো হচ্ছে পেরিকার্প, তাই তো, মেসোকার্প, এন্ডোকার্প, এরকম তিনটি দশা রয়েছে, তিনটি প্রাচীর থাকে, প্রাচীরের তিনটি দশা থাকে ফলের। ওকে, পেরিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। সাধারণত বাইরের যে গর্ভাশয় প্রাচীরটি থাকে সেটি থেকেই পেরিকার্প তৈরি হয় বা ফলের বাইরের ত্বকটি তৈরি হয়। এবার হতে পারে ফলগুলি হয়তো খুবই ফ্লেশি প্রকৃতির, অর্থাৎ রসালো, যেমন তুমি পেয়ারা নিয়ে নাও বা কমলা লেবু বা আম। কিন্তু অন্যদিকে শুষ্ক প্রকৃতির হতে পারে, বাদাম হয়ে গেল, সর্ষে হয়ে গেল, এগুলো শুষ্ক প্রকৃতির ফল, রাইট? শুষ্ক প্রকৃতির ফল। এবার ফলগুলি ভিন্ন ভিন্ন বিস্তারের জন্য, এই তো বীজের যে বিস্তার, দেখো আলটিমেটলি আমাকে কি করতে হবে, সিডটাকে বিভিন্ন অংশে পৌঁছাতে হবে যাতে সেখানে গিয়ে সে ডেভেলপমেন্ট করতে পারে। সিডের বিস্তারের জন্য বা বীজের বিস্তারের জন্য বিভিন্ন ধরনের ফলের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। ওকে, এবার তোমরা বিভিন্ন পূর্ববর্তী ক্লাসগুলিতে পুরো শ্রেণীতে ফলের যত রকম শ্রেণীবিন্যাস পড়েছো, সেগুলির বিস্তার পদ্ধতি সম্পর্কে যা কিছু অধ্যয়ন করেছো, সেগুলো একটু মনে হয় চেষ্টা করো। তো কত রকম ফল হয়, সেই ফলগুলি কেউ কেউ হয়তো বাদুর উপর ছড়িয়ে নিয়ে যাচ্ছে, বা কোনটি হয়তো জলের মাধ্যমে যাচ্ছে, এভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে, তাই বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই এই যে ডিম্বাশয় বা ওভারিটা রয়েছে, সেটি থেকেই ফ্রুট তৈরি হয়, এটা সাধারণ প্রকৃতি। আর বাকি যে অংশগুলি রয়েছে ফুলের, তাই তো, বাকি যেমন পিস্টিল, সরি, বাকি যেমন পাপড়ি রয়েছে বা বৃতি রয়েছে, এই অংশগুলি, পেটাল, সেপাল, এগুলো সব ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আলটিমেটলি থাকে কি, ওভারি। কিন্তু কিছু কিছু কেসে এই যে থ্যালামাসটা থাকে না, যে থ্যালামাস অংশটি রয়েছে, সেই থ্যালামাস বা পুষ্পাক্ষটিও অনেক সময় এটি থেকেই ফল তৈরি হয়েছে। এই ধরনের ফলকে আমরা, যদি ওভারি থেকে গর্ভাশয় তৈরি হয়, সেটা হচ্ছে ট্রু ফ্রুট বা এটা একদম প্রকৃত ফল। তো যখন এটা প্রকৃত ওভারি ছাড়া অন্য কোনো পার্ট দিয়ে, যেমন থ্যালামাস দিয়ে হয় কোন কোন ক্ষেত্রে, আপেল, স্ট্রবেরি, ক্যাশিউ, এদের ক্ষেত্রে, ঠিক আছে, এদের ক্ষেত্রে এই যে অংশটা ক্ষেত্রে, এটা পুরো থ্যালামাস, এটা কিন্তু ওভারি নয়। ওকে, এটি প্রধানত পুষ্পাক্ষ, তো সেটি থেকে তৈরি হয় ফলস ফ্রুট। ওকে, আর ওভারি থেকে যেগুলো তৈরি হচ্ছে সেগুলি হচ্ছে ট্রু ফ্রুট। এবার দেখো, অলদো ইন মোস্ট অফ দ্য স্পিসিস ফ্রুটস আর ভেজিটেবল ফার্টিলাইজেশন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে ফল কখন তৈরি হয়, ফল তৈরি হবে যখন নিষেক সম্পন্ন হবে। নিষেক সম্পন্ন হলে ফল তৈরি হয় কি থেকে, নিষেক সম্পন্ন হলেই তখনই সেখান থেকে like তখনই গর্ভাশয় বা যে থ্যালামাস রয়েছে সেটা পরিণত হচ্ছে ফলে। কিন্তু কিছু কিছু তো সেখানে নিষেক দরকারই নেই, ডাইরেক্ট গর্ভাশয় থেকে ফলে পরিণত হয়। তো যখন ফল নিষেক ছাড়াই তৈরি হয় সেটা, তখন সেই ধরনের ফলগুলিকে আমরা, এবার যদি নিষেক সম্পন্ন না হয় তাহলে সেখানে কোনোদিন সিড তৈরি হবে না। তো সিড হচ্ছে ফার্টিলাইজেশনের প্রোডাক্ট বা নিষেকের ফলে তৈরি হচ্ছে। তাহলে নিষেক যদি সম্পন্ন হয় তবেই শুধুমাত্র বীজ থাকবে, কিন্তু ফল হয়তো নিষেক ছাড়াও তৈরি হতে পারে। তো সেই ধরনের ফলগুলিকে আমরা কি বলি, পার্থেনোকার্পিক ফ্রুট বা পার্থেনোকার্পিক প্রভাবে যেহেতু তৈরি হচ্ছে, তাই এই ধরনের ফলগুলিকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। এমন একটা উদাহরণ হচ্ছে কলা, তোমরা এখন হয়তো অনেক এরকম কলা দেখছো যে কলাগুলিতে বীজের অনুপস্থিত নেই। ওকে, এবার পার্থেনোকার্পিকে আমরা বিভিন্ন ধরনের বৃদ্ধি হরমোন যেগুলি রয়েছে, সেই হরমোন গুলিকে ব্যবহার করে পার্থেনোকার্পিক উদ্দীপিত করতে পারি, এবং এ ধরনের বীজগুলিকে আমরা এরা এমন ফল তৈরি করতে পারি যে ফলগুলিতে কোনো রকম বীজ নেই। ওকে, এবার আলটিমেটলি দেখো, ফল তৈরি হলো, ফলের মধ্যে বীজ তৈরি হলো। এবার জরুরি হচ্ছে যে কিভাবে বীজগুলি বিভিন্ন জায়গায় বিস্তার হয়। তো তার জন্য আমরা বলেছিলাম যে বীজগুলি যতদিন অব্দি অনুকূল পরিবেশ পাচ্ছে ততদিন এরা সুস্থ অবস্থা থাকবে। যেভাবে পলিনেশন হয়েছিল, যাই প্রক্রিয়ার মাধ্যমে পলেন গুলি বা পরাগরেণুগুলি এসে গর্ভমুণ্ডে পৌঁছেছিল, এবার জরুরি হচ্ছে যে ফলের মধ্যে যে বীজগুলো তৈরি হয়েছে সেই বীজগুলিকে বিভিন্ন অংশে বিস্তার করা। এবং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছিলাম যখন পোলেন বা পরাগযোগ হচ্ছিল, সেই প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রে জলের ক্ষেত্রে নির্ভর করে না।
কিন্তু বীজের বিস্তার এটি সম্পূর্ণরূপে জলের উপর নির্ভর করে। লাইক সম্পূর্ণ নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটি জলের উপর নির্ভরশীল। কারণ জল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সহজ মাধ্যম, যেটি এই সমস্ত বীজ বা এই সমস্ত জিনিসগুলিকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে পারে। এবার বেশিরভাগ বীজগুলির মধ্যে বিভিন্ন ধরনের বিস্তার মাধ্যম দেখা গেছে, যেগুলিতে এরা নিজেদেরকে বিভিন্ন অভিযোজন কৌশল দেখা গেছে যাতে অন্য অন্য অঞ্চলের বসতি গঠন তৈরি করতে পারে। এবার বীজের মধ্যে থাকে হচ্ছে বীজপত্রগুলি, যেগুলির মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় থাকে। তো পর্যাপ্ত পরিমাণ খাদ্য সঞ্চয় থাকে বলেই এরা যতদিন না অব্দি নিজে থেকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণে সক্ষম হচ্ছে, ততদিন অব্দি এই বীজ পত্রগুলি এদেরকে খাদ্য সরবরাহ করে। ওকে, এবার বাইরের দিকে যে শক্ত বীজত্বকটা তৈরি হয়েছে, সেই শক্ত বীজত্বকটি এবার বিভিন্ন মানে ভিতরে যে মধ্যে তরুণ ভ্রূণ অংশটি রয়েছে, সেই ভ্রূণটিকে সুরক্ষা প্রদান করে। তাহলে বীজ হচ্ছে যৌন জননের প্রোডাক্ট। তাহলে এর মধ্যে বিভিন্ন ধরনের জেনেটিক কম্বিনেশন রয়েছে, তো বিভিন্ন ধরনের প্রকরণ উদ্ভব হয়েছে। তাহলে এটা হচ্ছে বীজের আরেকটা মাধ্যম। তাহলে বীজ হচ্ছে একভাবে বিভিন্ন ধরনের অপ্রতিকূল পরিবেশে থাকতে পারে। বীজের মাধ্যমে গাছ বিভিন্ন অংশে বিস্তার ঘটাতে পারে। আবার বীজ হচ্ছে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রোডাক্ট বা যৌন জননের পদার্থ, তাই এর মধ্যে প্রকরণেরও বিভিন্ন ধরনের উদ্ভব রয়েছে। মানে প্রকরণের বিভিন্ন ধরনের তো সংমিশ্রণের পরে সৃষ্টি হয়, তাই প্রকরণের উদ্ভবও আমরা বীজের মধ্যেই দেখতে পারি। ওকে, আর বর্তমান যুগে কৃষিকাজ যে করে থাকি, যে কৃষিকাজ আমি বললাম সাধারণত আমরা বীজেরই রোপণ করে থাকি। তো কৃষিকাজেরও যদি তুমি বেসিস দেখো বা কৃষিকাজের একদম ভিত্তি দেখি, তাহলে সেটিও কিন্তু বীজ। ঠিক আছে?